ভিলা নম্বর 66/6। বেশ বদনাম আছে, লোকমুখে প্রচলিত। একবার যে সেখানে যায় সে আর জীবিত ফিরে আসে না। কাজের সূত্রে সেখানে গিয়ে কোন অজানা বিপদের সম্মুখীন হবে দেবাশিস, নাকি হবে নতুন কোনো রহস্যের উদ্ঘাটন? জানতে হলে অবশ্যই শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন। লেখিকা সুস্মিতা মুখার্জির কলমে ভিলা নম্বর 66/6। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে দেবাঞ্জন, তৃষা, অধ্যায়, অভিষেক, দীপম, সঞ্চিতা, অভিক, রৌনক, হ্যাপি, অভিযান ও দিব্যেন্দু। শুরু হচ্ছে আজকের বিশেষ ভৌতিক কাহিনী ভিলা নম্বর 66/6। শুনতে থাকুন। এয়ারপোর্ট থেকে বেরিয়ে বেশ কিছুক্ষণ ধরে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল দেবাশিস। নিজের ডান হাতটা তুলে ডিজিটাল ওয়াচের বোতাম টিপে সময় দেখল সে। প্রায় ৪৫ মিনিট রাস্তায় দাঁড়িয়ে আছে। এদিকে আকাশে কালো মেঘ জমাট বেঁধেছে, যে কোনো মুহূর্তে মুষলধারে বৃষ্টি নামতে পারে। ট্যাক্সি না পেলে কি বিপদেই না পড়বে দেবাশিস। আবার সঙ্গে আছে দুটো সুটকেস, আর তার মধ্যে রয়েছে জরুরি কাগজ ও জামা কাপড়। আগে হলে দাঁড়িয়ে না থেকে একটা বাস ধরে চলে যেত, কিন্তু অনেক বছর পর আবার এই শহরে ফিরেছে সে, তাই বাস রুট ঠিক মনেও নেই তার। অফিস থেকে দেবাশিসের কন্ট্যাক্ট পার্সন হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল মদন পালকে। ঠিক ছিল সেই এসে দেবাশিসকে এয়ারপোর্ট থেকে পিক আপ করবে, কিন্তু কলকাতায় ল্যান্ড হওয়া মাত্র ফোন করে সে জানায়, স্যার কিছু মনে করবেন না, আমার স্ত্রীর শরীরটা ভালো নেই, তাই তাকে একা ছেড়ে যেতে পারছি না। বুঝতেই তো পারছেন। আপনি এক কাজ করুন, সোজা একখানা ট্যাক্সি ধরে গাঁয়ে চলে আসুন। তারপরে পোস্ট অফিসে এসে দারোয়ানকে আমার খবর দিতে বলবেন। আমি তখনই চলে আসবো, কেমন? দেবাশিস বলতেই চাচ্ছিল, আরে কিন্তু আমি এখানকার রাস্তাঘাট কিছুই চিনি না, আপনি নিজে যদি না আসতে পারেন তাহলে কাউকে পাঠিয়ে দিন অন্তত। কিন্তু তার কথা শোনার আগেই লোকটি ফোনটি কেটে দেয়। আচ্ছা, বিপদে পড়লাম তো। নিজের মনে বলে জিন্সের পকেট থেকে ফোনটা বের করে অ্যাপ্লিকেশন থেকে ক্যাব বুকিং করার চেষ্টা করে। যে কজন ক্যাব ড্রাইভারের কাছে রিকোয়েস্ট গেছে তারা সকলেই রিজেক্ট করে দিয়েছে। ইতিমধ্যে এদিকে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এতক্ষণ পর্যন্ত যে কটা হলুদ ট্যাক্সি এসেছে তারা কেউই নরেনগঞ্জের দিকে যেতে রাজি নয়। আর হবেই বা কেন? টানা ৩.৫ ঘন্টার পথ, শহর থেকে অনতি দূরে এমন একটা জায়গা যার নামটাই লোকজন শুনেছে বলে মনে হয় না। দেবাশিস এবার কিছুটা বিরক্ত হয়ে নিজের মনে বলে, হ্যাঁ, বিরক্তিকর। এত বড় কলকাতা শহরে আর কি কোনোই জায়গা ছিল না হোটেল তৈরি করার জন্য, যে কোম্পানিকে একটা আজব জায়গায় জমি কিনতে হবে। কি করবে, কিভাবে পৌঁছবে সেটা ভাবতে ভাবতে পেছন থেকে হর্ন বাজিয়ে একজন জোর গলায় বলে ওঠে, ও দাদা, বলছি শুনছেন? অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন দেখছি, তা যাবেন কোথায়? দেবাশিস পেছনে ফিরে কোনো আশা না করেই বলে, নরেনগঞ্জ। একটু ভেবে ড্রাইভার ভদ্রলোক বলে, হ্যাঁ যেতে পারি, তবে কিন্তু দ্বিগুণ ভাড়া লাগবে, ওয়েদার খারাপ আছে স্যার। সে যেতে রাজি হবে সেটা শুনেই দেবাশিসের হাতে চাপ পাওয়ার মতো অবস্থা হলো। এক মুহূর্ত বিলম্ব না করে গাড়িতে সুটকেস দুটো তুলতে তুলতে সে বলে, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি চলুন। গাড়িতে যেতে যেতে চোখে তন্দ্রা এসে গিয়েছিল দেবাশিসের। হঠাৎই বৃষ্টির ঝাঁট আসতে চোখ খুলে যেতে দেখে ফাঁকা রাস্তায় গুনগুন করে গান গাইতে গাইতে গাড়ি ছুটিয়ে চলেছে চালক। সে কোন ছোটবেলায় কলকাতা থেকে দিল্লিতে শিফট হয়ে গেছিল, তারপর থেকে তো আর এখানে আসাই হয়নি। এত বছর বাদে সেই পুরনো কলকাতার রাস্তায় তার উপর আবার হলুদ ট্যাক্সিতে বসে পুরনো ছোটবেলার স্মৃতিগুলো কেমন তাজা হয়ে গেল। সামনে রায়নায় দেবাশিসকে উঠে পড়তে দেখে সে বলে, নরেনগঞ্জের প্যাসেঞ্জার ৯ মাসে ৬ মাসে পাই না। আপনি কি ওখানে থাকেন নাকি স্যার? না, আমি ব্যাঙ্গালোরে থাকি, এখানে অফিসের কাজে এসেছি। এই ধারে গ্রামে মানুষ কাজ পায় না বলে ওখানকার বাসিন্দারা অন্য জায়গায় চলে যায়, তা ওরকম একটা অঞ্চলে আপনার কি কাজ? মানে মনে কিছু করবেন না, এমনটা সচরাচর হয় না তো, তাই একটু কৌতূহলবশত জানতে চাইছি, আর কিছু না। না, এই সামান্য জিনিস আর মনে করার কি আছে। ওই আমাদের কোম্পানি এখানে একটা হোটেল খুলতেছে, তাই আমাকে পাঠিয়েছে জমির ডিল ফাইনাল করতে। কয়েকদিনের কাজ, খুব বেশি হলে ১০-১২ দিন, তারপরই ফিরে যাব। হ্যাঁ,
আরে ওখানকার লোকে তো হোটেল রেস্তোরাঁ মানে বোঝেই না। তা কলকাতা ছেড়ে এত দূরে এরকম একটা জায়গায় হোটেল বানানোর দরকারটা কি? কলকাতার বুকে হোটেল বানানোর জন্য জমি পাওয়াটা বলতে গেলে এখন প্রায় অসম্ভব। আর তাছাড়া মানুষ এখন এক দুদিন ছুটি কাটানোর জন্য শহর তৈরির বদলে ফাঁকা নিরিবিলি জায়গা থাকতেই বেশি পছন্দ করে। আর যে কোনো অঞ্চলে হোটেল বা ফ্যাক্টরি হওয়া মানে সেখানকার আঞ্চলিক মানুষদের অন্যসংস্থান হওয়া। একবার ভেবে দেখুন, হোটেলে কত লোকের প্রয়োজন হয়। যোগ্যতা অনুযায়ী ওখানকার লোক হোটেলেই কাজ পাবে। কাউকে নিজের ভিটে মাটি পরিবার ছেড়ে অন্য জায়গায় গিয়ে পড়ে থাকতে হবে না কাজের জন্য। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। বলে চুপ করে যায়। এরপর সারা রাস্তায় আর দুজনের মধ্যে কোনো কথোপকথন হয় না। ড্রাইভার গাড়ির নির্দেশ মতোই একেবারে নরেনগঞ্জের পোস্ট অফিসের সামনে নিয়ে গিয়ে থামে। গাড়ি থেকে নেমে ভাড়া মেটানোর পর পোস্ট অফিসে ঢুকে মালপত্র রাখে দেবাশিস। তারপর দারোয়ানের কাছে গিয়ে বলে, মদন পালকে একটু খবর পাঠিয়ে দিন, বলুন যে আমি এসে গেছি, সে যেন এসে যায়। দারোয়ান দেবাশিসের দিকে স্থির দৃষ্টিতে দেখে, মুখে কোনো কথা না বলেই উঠে যায়। দেবাশিস গিয়ে পোস্ট অফিসের ভেতরে বসে। খানিক পরে একটা পুরনো সাইকেলে চেপে মদন পাল মুখে হাসি নিয়ে পোস্ট অফিসে এসে প্রবেশ করে। পতুয়া পরা গোলগাল চেহারার মধ্যবয়স্ক ভদ্রলোক। তেলা মাথার সামনের দিকটা ফাঁকা ময়দান হয়ে গেলেও পেছন থেকে যে কটা চুল বাকি ছিল সেগুলো অতি যত্ন সহকারে আঁচড়ানো। দেবাশিসকে দেখে সে এগিয়ে এসে বলে, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনাকে আনতে যেতে পারলাম না বলে যেন রাগ করবে না। চলুন স্যার, এগোনো যাক। এই বলে দেবাশিসের সুটকেস দুটোকে দড়ি দিয়ে নিজের সাইকেলের সিটের সাথে শক্ত করে বেঁধে নিল মদন। তারপর বলল, আসুন আসুন আমার সাথে, আমার বাড়ি এই সামনে, বেশি দূর যেতে হবে না। তারপর পেছনের সিটটা দেখিয়ে সে আবার বলে, নিন স্যার, আপনি উঠে বসুন। দেবাশিস তার সাইকেলের অবস্থা দেখে ভাবে, এই সাইকেলে মালপত্র নিয়ে দুজনে উঠলে আর দেখতে হবে না। না না, আপনি তো বললেন সামনেই আপনার বাড়ি, চলুন হেঁটেই যাই। আচ্ছা স্যার। বলে গায়ের আঁকা পাকা পথ ধরে এগোতে থাকে। আর মদনকে অনুসরণ করে দেবাশিসও তার পাশাপাশি হাঁটতে শুরু করল। পথে যেতে যেতে দেবাশিস মদনকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আমার থাকার ব্যবস্থা কোথায় করা হয়েছে? আগে আমার বাড়িতে স্যার। আপনার বাড়িতে মানে? কিন্তু আমাকে যে বলা হয়েছিল কোন একটা ভিলাতে ব্যবস্থা করা হয়েছে আমার থাকার। দেবাশিসের কথা শেষ হওয়ার আগেই মদন তাকে থামিয়ে বলে ওঠে, হ্যাঁ জানি, তবে সেখানে আপনাকে থাকতে হবে না। আপনি বরং আমার সাথে আমার বাড়িতেই থাকুন। আমার বউ খুব ভালো রাঁধতে পারে, আপনার মন্দ লাগবে না। সে তো বুঝলাম, কিন্তু কথাটা সেটা না। কোম্পানি যেখানে ঠিক করে দিয়েছে সেখানে থাকাটাই ভালো না? অফিসিয়াল কারণে কেউ যদি আমার সাথে দেখা সাক্ষাৎ করতে চায় তাকে তো ওই ভিলার অ্যাড্রেস দেওয়া হবে না। আর ওখানে থাকলে সমস্যাই বা কি? দেবাশিসের কথা শুনে হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে। অবাক হয়ে দেবাশিসকে পাল্টা প্রশ্ন করে, মানে আপনি জানেন না? আপনাকে জানানো হয়নি? দেবাশিস কিছু না বুঝতে পেরে জিজ্ঞাসা করে, কি ব্যাপারে জানানো হয়নি? কিসের কথা বলছেন আপনি মদনবাবু? বুঝছি, সব বুঝছি। আচ্ছা ছাড়ুন ওসব কথা, এখন আমার বাড়ি চলুন। যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি এলো বলে। তাড়াতাড়ি পা চালিয়ে কাদা জল মারিয়ে দুজনে মদনের গৃহে পৌঁছল। মদন সাইকেল থেকে দেবাশিসের মালগুলো নামিয়ে জোর গলায় ডাকে, লক্ষ্মী, ও লক্ষ্মী, কোথায় গেলে? স্যার চলে এসেছেন, বলি একটু চা বসাও আর হাত পা ধোয়ার জল দাও। ঘরের ভেতর থেকে একটা ক্ষীণ নারী কণ্ঠ ভেসে এলো। হ্যাঁ আনছি। বাড়ির ভেতরে ঢুকে একটা ছোট্ট বালতি থেকে জল নিয়ে হাত পা মুখ ভালো করে পরিষ্কার করে নেয় দেবাশিস। তারপর উঠোনে বসে মদনবাবুর সাথে কথা বলতে বলতে চারপাশের সবুজ মনোরম প্রকৃতিটা ভালো করে দু চোখে ভরে দেখছিল সে। আর ভাবছিল, উন্নত শহরে স্কাইস্ক্র্যাপার, মাল্টিপ্লেক্স আর শপিং মলের চমকের মধ্যে প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য যেন কেমনভাবে চাপা পড়ে যায়। মদনের দিকে তাকিয়ে দেবাশিস বলে, জানেন মদনবাবু, কোম্পানি কেন এই জায়গায় হোটেল করতে চেয়েছে এখানে না আসলে বুঝতেই পারতাম না। প্রকৃতিপ্রেমী মানুষ যারা শহরের ভিড়ে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে তাদের জন্য এটা স্বর্গ, যাকে বলে পারফেক্ট হলিডে ডেস্টিনেশন উইদিন বাজেট। মিনিট 10 পর একটা বাচ্চা মেয়ে দুটো গ্লাসে চা আর দুটো বাটি ভর্তি মুড়ি নিয়ে আসে। মদন তাকে দেখিয়ে দেবাশিসকে বলে, এইটা আমার ছোট মেয়ে মিনু। ছেলে দুটো স্কুলে গেছে, ফিরে এলে আপনার সাথে পরিচয় করাবো। আপনি অনেকটা পথ যাত্রা করে এসেছেন, নিন একটু কিছু মুখে দিন।
চায় চুমুক দিয়ে দেবাশিস ভালো করে একবার মদনের বাড়িটার দিকে চোখ বুলিয়ে নেয়। টালির চালের একটা ছোট্ট আটচালার ঘর, 5টা মানুষই কোনো ক্রমে মাথা গুঁজে থাকতে পারে। আবার যদি দেবাশিস এখানে থাকে তাহলে যে কতটা সমস্যা হতে পারে তা সে ভালোভাবেই বুঝতে পারছিল। হয়তো অতিথি আপ্যায়ন করতে গিয়ে নিজেরাই বাইরে উঠোনে শুয়ে দেবাশিসকে ঘরে শুতে বলবেন। তাই সে মদনের দিকে তাকিয়ে বলে, মদনবাবু, আপনি বরং আমার থাকার ব্যবস্থা ওই ভিলা নম্বর 66/6 করুন। দেবাশিসের কথা শুনে একটু বিষম খেয়ে ওঠে মদন পাল। নিজেকে সামলে একটু গম্ভীর গলাতেই বলে ওঠে, আমার মনে হয় না ওখানে থাকাটা আপনার উচিত হবে বলে। ওই ভিলা একেবারে গ্রামের শেষ প্রান্তে অবস্থিত। ওইদিকে গ্রামের লোকজন খুব একটা যায় না। আর তাছাড়া কি? ওই ওই বাড়িটার বদনাম আছে। কথাটা যে আমি আপনাকে বলছি সেটা দয়া করে কাউকে বলবেন না, না হলে আমি সমস্যায় পড়ে যাব। বুঝতেই তো পারছেন, আপনাদের কোম্পানি থেকে কাজ পেলে আমার একটু বাড়তি রোজগার হয়, তাই। আচ্ছা, সেসব ঠিক আছে, আমি কাউকে কিছু জানাবো না, আপনি বলুন। এর আগেও আপনার কোম্পানির তরফ থেকে 3-4 জন এসেছিলেন এই গায়ে, ওই সব হোটেলের কাজে। এবার আপনি প্রথমে যিনি এসেছিলেন তার ব্যাপারে বেশি কিছু জানি না, কারণ তিনি যেদিন এসেছিলেন তার পরের দিনই সম্ভবত চলে গেছিলেন এখান থেকে। কিন্তু তারপরের 2 জন যারা এসেছিলেন তাদের সঙ্গে আমার বেশ খাতির ছিল, তাই কথাগুলো আপনাকে অগ্রিম জানিয়ে রাখছি। এমনিতেই ওই বাড়িতে দোষ আছে, সে কথা ওনাদেরও বলেছিলাম, কিন্তু ওনারা শোনেননি। জোর করে ওই বাড়িতে থাকতে যান। বাড়িতে দোষ আছে মানে? আমার দাদুর মুখে শোনা। তখন আমার বয়স হবে 7-8। আসাম না কোথা থেকে একজন ভদ্রলোক চাকরি সূত্রে নিজের স্ত্রী এবং 2 কন্যা সন্তানের সাথে কলকাতা শহরে ভাড়া থাকতেন। বহু বছর ভাড়া থাকার পরে অনেক কষ্টে আমাদের গায়ে কম দামে জমি কিনে পাকা বাড়ি তৈরি করেন। দাদু বলতেন সেই ভদ্রলোক খুবই ভালো মানুষ ছিলেন, তবে ওনার স্ত্রী কেমন যেন অদ্ভুত মহিলা ছিলেন। বাড়ির বাইরে বেরোতেন না, কেউ ওনার বাড়ি গেলে দুর্ব্যবহার করতেন, বাড়িতে কাউকে ঢুকতে দিতেন না। নোংরা শাড়ি পরে উস্কো খুস্কো চুলে ঘুরে বেড়াতেন রাতে। শুধু তাই নয়, ভদ্রলোক আর বাচ্চাগুলো কেমন যেন ভয় ভয় থাকতো। একদিন রাতে হঠাৎ চিৎকার শুনে গায়ের লোক ওই বাড়িতে গিয়ে দেখে ভদ্রলোক নিজের মেয়েদের মৃতদেহের সামনে বসে চিৎকার করছেন। কোনো ধারালো অস্ত্র দিয়ে ছেঁড়ার পর বাচ্চা দুটোর হৃৎপিণ্ড খুবই নৃশংসভাবে কেউ তাদের দেহ থেকে আলাদা করে দিয়েছিল। প্রথমে কেউ ধারণা করতে পারেনি এমন নির্মম ঘটনার পেছনে কার হাত আছে, তবে পরে যখন ভদ্রলোক নিজের স্ত্রীর খোঁজ করে এবং তাকে খুঁজে পান না, তখন সবার সবটা বোধগম্য হয়। থানা পুলিশ হয়েছিল, কিন্তু ভদ্রলোকের স্ত্রীকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। লোকে বলে যে সে নাকি ডাইনি ছিল, চিরযৌবন লাভ করার জন্যই নিজের মেয়েদের হৃৎপিণ্ড শয়তানকে অর্পণ করেছিল। এই ঘটনার পর ওই মহিলাকে আর কেউ কোনোদিন এ গায়ে দেখেনি। আর ভদ্রলোক শুনেছিলাম মেয়েদের শান্তি সৎকার করে নিজের এক কাছের বন্ধুকে বাড়িতে বিক্রি করে এখান থেকে চলে যান। তারপর ওনার খোঁজ আর কেউ জানে না। ঘটনাটা যে খুবই মর্মান্তিক তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ঘটনাটার সাথে আমার আগে যারা কোম্পানির তরফ থেকে এসেছিলেন তাদের কি সম্পর্ক? আগে স্যার, তারা ওই বাড়িতেই ছিলেন। ছোটবেলায় দাদুর মুখে ওইসব গল্প শুনতে বেশ ভালো লাগতো, তবে সেগুলো নিছকই মন গড়া ভাবার কারণেই হয়তো বাড়িটার প্রতি কৌতূহল থাকলেও সত্যতা যাচাই করার মনোবাঞ্ছা হয়নি কখনো। আমারই ধারণা ভাঙে যখন আপনাদের কোম্পানি এই গায়ে কিসব হোটেল টোটেল বানানোর জন্য কল্যাণবাবুকে এখানে পাঠান। এখানে সবাই ওনাকে বাড়িটার ব্যাপারে সতর্ক করা সত্ত্বেও উনি আমাদের মতন অশিক্ষিত গ্রামবাসীদের কথা বিশ্বাস না করে ওই বাড়িতেই ছিলেন। প্রথম দিকে কোনো সমস্যাই হয়নি, কিন্তু 1 সপ্তাহের পর উনি নিজেকে গৃহবন্দী করে নিয়েছিলেন। কারুর সাথে কথা বলতেন না, শুধু রাত হলে বাড়িটার চারপাশে ঘুরে ঘুরে কিছু যেন খুঁজতেন। ওনার রান্না বান্না উনি নিজেই করে নিতেন, শুধু বাজারটা কানাই করে দিত প্রতি সপ্তাহে। একদিন সকালে বাজার দিতে গিয়েই কানাই ওনার মৃতদেহটা ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। চোখ মুখ ঠিকরে বেরিয়ে আসছে। সে কি সাংঘাতিক দৃশ্য! আর একজনের কথা তো বললেন না? মানুষটা কয়েকদিনে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিল আমাদের মধ্যে। উনি 6-7 দিন ওই বাড়িতে ছিলেন, তারপর হঠাৎ একদিন মাঝরাতে আমার বাড়িতে ছুটতে ছুটতে এসে আতঙ্কে চিৎকার করতে থাকেন। পরে জানতে পারে উনি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
শুধু এনারা নয়, এর আগেও গ্রামের কয়েকজন অল্প বয়সী ছেলে ফাঁকা বাড়িটা পড়ে আছে বলে বাড়ির মালিকের থেকে অনুমতি না নিয়েই তালা ভেঙে বাড়িটাতে নিজেদের ক্লাব ঘর বানানোর চেষ্টা করেছিল। তাদেরই মধ্যে একটা ছেলে ওই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তারপর বাকিটা ক্লাব বন্ধ করে দেয়, কিন্তু কিছুদিন পর পর ওদের সকলকেই একে একে ওই বাড়িতেই রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। আমার কি মনে হয় জানেন তো স্যার, ওই বাড়িটা না নিজের পরবর্তী শিকার খুঁজতে থাকে। লোকজন এমনি এমনি আকর্ষণের বশবর্তী হয়ে ওই বাড়িতে যায়। প্যারানর্মাল নিয়ে আগ্রহটা দেবাশিসের সেই ছোট্ট থেকেই। আউজা বোর্ড, অকল স্টাডি, বন্ধুদের সাথে ভুতুরে জায়গায় নাইট স্টে, হন্টেড লোকেশন এক্সপ্লোর, কিছুই বাদ নেই তার তালিকায়। এগুলোর বেশিরভাগই যদিও অবশেষে মিথ্যে রটনা হিসেবেই প্রমাণিত হয়েছে। নিজেরই আজগুবি শখের কারণে ছোটবেলায় কতই না মার খেয়েছে দেবাশিস মায়ের হাতে, তার ঠিক ঠিকানা নেই। কিন্তু হাল ছাড়েনি দেবাশিস। পরিত্যক্ত যে কোনো স্থানই নেতিবাচক শক্তির কেন্দ্রবিন্দু হয়ে যায়। এসব জায়গায় গেলে একটা অন্যরকম অনুভূতি এমনিতেই হয়, তা সেখানে কোনো অশরীরী শক্তির উপস্থিতি থাক বা না থাক। এমন সব জায়গা মানে লোকে যাকে ভুতুরে বলে, এইসব জায়গায় রাত কাটালে নেতিবাচক শক্তির প্রভাবে কিছু হালকা অনুভূত হয়ে থাকলেও প্রকৃত ভৌতিক অভিজ্ঞতা বলতে যা বোঝায় সেটা হয়নি দেবাশিসের। তাই এমন একটা জায়গায় এসে বাড়িটার ব্যাপারে জেনেও সেটা এক্সপ্লোর না করে ফিরে যাওয়াটা তার পক্ষে অন্তত অসম্ভব। এত বছর ধরে এরকম একটা সুবর্ণ সুযোগের অপেক্ষাতেই তো ছিল দেবাশিস। ব্যাস, আর কিচ্ছু না ভেবে মদনকে বলেই ফেললো, আমি ওখানেই থাকবো, আমার কোনো অসুবিধা হবে না। শুধু একটা জিনিস, আমি কিন্তু রান্না টান্না করতে পারি না, তো কেউ যদি থাকে যে আমাকে রান্না করে দিয়ে আসবে সেটা একটু দেখুন। এত বোঝানো সত্ত্বেও ওখানে থাকবেন যখন বলছেন, তবে থাকুন। এবার কপালে যা আছে, কিন্তু কিছু এদিক ওদিক হলে আমার দায় না, এই আমি জানিয়ে দিলাম। আর রইল কথা রান্নার, তাহলে যদি আপনি মাইনে দেন তাহলে যে কেউ সকালে গিয়ে রেঁধে আসতে রাজি হবে আশা করি। হ্যাঁ হ্যাঁ, সে মাইনে দেবো। দেখছি তবে। বলে উঠে যায়। দুপুরে মদনের স্ত্রী লক্ষ্মীদেবীর হাতে রাঁধা ডাল, চচ্চড়ি আর ডিমের ঝোল দিয়ে ভাত খায় দেবাশিস। মদন পাল মিথ্যে বলেনি, সত্যিই লক্ষ্মীদেবীর রান্নার হাত বড্ড ভালো। মদনের বাড়ি থেকে ভিলা নম্বর 66/66 প্রায় 15 মিনিটের হাঁটা পথ। দেবাশিসের সঙ্গে পথ চলতে চলতে মদনবাবু শেষ একবার চেষ্টা করেই ফেলল, যদি কোনোভাবে বুঝিয়ে টুজিয়ে দেবাশিসের মন পরিবর্তন করা যায়। কিন্তু তাতে ফল কিছুই হলো না। দেবাশিস নিজের সিদ্ধান্তে অনড়। বাড়িটার সামনে পৌঁছে নিজের সাইকেল থেকে সুটকেস দুটো নামিয়ে মদন বলে, আমি ভেতরে যাব না স্যার, এই নিন আপনার জিনিসপত্র। আর এই গায়ে খুব কারেন্ট যায়, একবার গেলে 2-3 দিন নাও আসতে পারে। তাই সাথে একটা তেল ভরা লম্ফ দিলাম, কিছু মোমবাতি ও দেশলাই বাক্স। সাবধানে থাকবেন। ভয়ার্ত দৃষ্টিতে অন্ধকার বাড়িটার দিকে একবার ভালো করে চোখ বুলিয়ে বিড়বিড় করে রাম রাম করতে করতে মদন তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। দেবাশিস তালাটা খুলতে খুলতে লক্ষ্য করল বাড়িটার আশপাশটা একদম নিশুতি। সামনে একটা ছোট্ট ডোবা আছে আর পেছনের দিকটা জঙ্গল। এই পথে যে গ্রামের লোক ভুল করেও আসে না সেটা খুব স্পষ্টই বোঝা যাচ্ছিল। ভেতরে প্রবেশ করতে সবার আগে একটা গুমোট দম বন্ধ করা গন্ধ নাকে এসে ঠেকল। ফোনে টর্চটা অন করে সুইচ বোর্ড খুঁজে মেইন সুইচ জ্বালালো। আলো জ্বলতে নিজের মনেই সে বলে ওঠে, না, ভুতুরে বাড়ি বলে যা ভেবেছিলাম তেমনটা না। বর্তমান মালিক ভালোই মেনটেন করেছেন দেখছি। আর করবে নাই বা কেন, কোম্পানির লোক থাকতে আসে বলে কথা। দোতলায় নিজের পছন্দসই একটা ঘর বেছে নিয়ে তারপর জামা কাপড় বদলে হাত মুখ ধুয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখে এশা 12 বার কল করেছে। তাড়াতাড়ি এশাকে কল ব্যাক করে দেবাশিস। একবার রিং হতেই এশা ফোন রিসিভ করে এক নিঃশ্বাসে বলে, কি গো, এতবার কল করলাম একবারও ধরলে না তুমি? কত চিন্তা হচ্ছিল জানো, একে তো কোনো একটা গ্রামে গেছো। কি করি বলো, ফ্লাইট থেকে নেমে এইখান অব্দি আসতে যা সমস্যায় পড়তে হয়েছে তাতে ফোন টোনের কথা মাথায় ছিল না। এসবে বাড়িতে এলাম। আচ্ছা, ওসব ছাড়ো। এই জানো, এখানকার লোকের মুখে শুনলাম এই বাড়িটা মানে কোম্পানি গেস্ট হাউস, এটা নাকি হন্টেড। মদনবাবু তো আমায় এখানে থাকতেই দিতে চাইছিলেন না, তাও আমি জোর করে থাকবো বলেছি। ওনার কাছে বাড়িটার ব্যাপারে কত কিছু শুনলাম। তোমার যত সব আজগুবি জিনিসে ইন্টারেস্ট, ওসব ভূতটুত কিছুই হয় না। কিছু খেয়েছো কিনা সেটা বলো। হ্যাঁ গো, ওই তো মদনবাবুর বাড়িতেই খেলাম। এত ঠেসে খাইছেন যে রাতে অল্প কিছু খেলেই হয়ে যাবে। আচ্ছা শোনো না, তুমি ডিনার সেরে ঘুমিয়ে পড়ো বুঝলে, আমি মাকে একবার কল করে নিই। হ্যাঁ,
আন্টিকে একবার কল করে নাও, টেনশন করছিল খুব আমাকে কল করে। আর একটা কথা, তোমাকে তো আমি চিনি, তাই বলে দিচ্ছি, ওখানে যে কাজে গেছো সেটাই করো। ওসব ভূত টুত নিয়ে বেশি কিন্তু রিসার্চ করতে যাবে না। আমি রাখলাম, গুড নাইট। গুড নাইট। বলে এসে ফোন রাখার পর দেবাশিস মাকে ফোন করে বলে, মা আমি ঠিকভাবে পৌঁছে গেছি, তুমি চিন্তা করো না। তারপর কিছুক্ষণ মায়ের সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ সদর দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনে ঘুম ভেঙে যায় দেবাশিসের। বিছানায় উঠে বসে ফোনে স্ক্রিনে দেখে রাত 2টো বাজে। এত রাতে আবার কি এলো? খানিকটা বিরক্ত হয়ে কথাটা বলল সে। ঘুম চোখে টলমলো পায় সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে দরজা খুলে দেখে একজন ভদ্র মহিলা মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। দেবাশিস কিছু বলবে তার আগেই সে বলে ওঠে, বাবু, শুনলাম আপনার নাকি কাজের লোক লাগবে। আচ্ছা, হ্যাঁ লাগবে তো। তা দিদি, তোমাকে কি মদনবাবু পাঠালেন? আমার নাম সোনালি। আমি ঘরের কাজ কর্ম রান্না সব পারি। আসলে কাজের খুব দরকার, তো আপনি যদি অন্য কাউকে রেখে দেন সেই ভেবে তাড়াতাড়ি চলে আসলাম কথা বলে নিতে। সে ঠিক আছে, তাহলে কাল থেকে চলে এসো। সোনালি চলে যেতে দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেবাশিসের চোখে পড়ে সিঁড়ির ঠিক নিচে তালা বন্ধ দরজাটার দিকে। মনে মনে একটা ক্ষীণ কৌতূহল বাসা বাঁধলেও সেটা সেই মুহূর্তের জন্য উপেক্ষা করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে সে। পরের দিন মদনবাবু বাড়ি ঘুগনি রুটি জলখাবার খেয়ে বাকি দিনটা দেবাশিস ব্যস্ত থাকে জমি পরিদর্শন করার কাজে। মদনবাবু তাকে সাইকেলের পেছনে বসিয়ে সারাটা দিন বিন্দুমাত্র বিরক্ত না হয়ে এদিক সেদিক ঘুরেছেন। দেবাশিসের পৈতৃক বাড়ি কলকাতাতে। বাবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কারণে মা বাবার ডিভোর্স হওয়ার পর যখন তার 15 বছর বয়স, তখন তার মা তাকে নিয়ে দিল্লিতে চলে যান আর তার বাবা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মা শিক্ষিতা, ভালো চাকরি করতে, তাই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়নি। কিন্তু পরিবারের অভাবটা খুব ব্যথা দিত দেবাশিসকে। আর এই অভাবটা যখন অভিমানের রূপ নেয় তখন নিজে থেকেই বাবার সাথে সকল সম্পর্ক ছিন্ন করে সে। এত বছর পর তাই কলকাতায় ফিরে মন চাইলেও বাবার সাথে দেখা করতে যায়নি সে। সকালেই তো মা ফোন করে বললেন, বাবু, একটা কথা বলি শোন। এত বছর বাদে ওই শহরে গেলি যখন, তখন বাবার সাথে একবারটি দেখা কর অন্তত। মানুষটার তো বয়স হয়েছে, তুই গেলে তার ভালোই লাগবে। বাবা তো আমাদের কোনোদিন চায়নি না, তাহলে কি দরকার জোর করে সম্পর্কে বাঁধা পড়বার? বাবা নিজের জন্য যে জীবনটা বেঁচেছে তাতে বাবা ভালো থাকা, আমি এটাই চাই। ছেলের যুক্তির কোনো উত্তর না থাকায় থেমে যান মীনাক্ষী দেবী। সেদিনকার মতন যাবতীয় কাজ ছাড়ার পর সন্ধ্যাবেলা মোড়ের মাথার দোকানটায় বসে চা আর গরম গরম আলুর চপ খেতে খেতে মদন জিজ্ঞাসা করে, আপনাদের শহরের কথা জানি না, তবে এই গায়ে এই আমাদের মন্টুর হাতের আলুর চপ বিখ্যাত। ছোট্ট টালির চালের দোকান বলে কিন্তু একেবারেই কম ভাবা চলবে না। তা আপনার কেমন লাগছে স্যার? ও স্যার, বলি এক মনে তখন থেকে কি এত ভেবে চলেছেন বলুন তো? কাজের বিষয় ভাবছেন বুঝি? ওই বাড়িতে সিঁড়ির ঠিক নিচে একটা তালা বন্ধ দরজা দেখলাম। আপনি যে চাবির গোছাটা দিয়েছিলেন সেটা সব কটা চাবি দিয়ে তালাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু হলো না। আপনি কি কিছু জানেন? না না স্যার, ওই ঘরটার থেকে আপনি দূরে থাকুন। কেন, কি আছে ওখানে? নিজে তো কখনো গিয়ে দেখিনি, তবে মানুষটার মুখে ওই বন্ধ ঘরটার কথা শুনেছিলাম। সারা বাড়িটা তন্ন তন্ন করে খুঁজেও উনি ওই তালার চাবি খুঁজে পাননি। শেষ যেদিন ওনার সাথে কথা হয়েছিল উনি আমাকে বলেছিলেন যে ওই ঘরটা খোলার উপায় উনি নাকি পেয়ে গেছেন। আমি ওনাকে অনেকবার বলেছিলাম যে কিছু রহস্য চাপা থাকাই মঙ্গল, কিন্তু কে কার কথা শোনে। তারপর কি হয়েছিল সে তো আপনাকে জানিয়েছি। ওই বন্ধ দরজার পেছনে উনি সেদিন কি দেখেছিলেন সেটা বলার মতো মানসিক অবস্থা ওনার আর ছিল না। আমরা হলেন গিয়ে পাড়া গায়ে মুখ্য সূক্ষ্ম মানুষ, তাই কেউ পাত্তা দেয় না। আপনাকে সবটা জানালাম, এবার আপনি ভেবে দেখুন কি করবেন। মদনবাবুর থেকে এই বিষয়ে খুব একটা সাহায্য পাওয়া যাবে না সেটা বুঝতে পেরেই বোধহয় দেবাশিস অবশেষে চুপ করে যায়।
দোকানের দাম মেটানোর পর মদনবাবু যথারীতি সাইকেল চালিয়ে দেবাশিসকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। তালা খুলে ভেতরে ঢুকে দেবাশিস দেখে গোটা বাড়িটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে দেবাশিসের খাবারটা সযত্নে ডাইনিং টেবিলের উপর চাপা দিয়ে গেছে সোনালিদি। সত্যি মা ঠিকই বলে, গ্রামের মানুষজনের মন শহরের লোকেদের মতন হয় না। নাহলে এইটুকু টাকা মাইনে নিয়ে কেউ নিজে থেকে এত কাজ করে না। যাই গিয়ে খেয়ে নি, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে আবার অনেক কাজ আছে। এই বলে জামা কাপড় বদলে এসে ডিনার সেরে ঘরে চলে যায়। তারপর এশাকে একবার ফোন করে ট্রাই করে, কিন্তু ফোনটা বেজে যায়, এশা রিসিভ করে না। ঘুমিয়ে পড়েছে মনে হয়, থাক আর ডিস্টার্ব করে লাভ নেই, আবার সকালে উঠে ওকে অফিসে বেরোতে হবে। এই বলে ঘরের লাইটটা অফ করে ঘুমোতে চলে যায় দেবাশিস। গভীর রাতে ঘরের দরজাটা সজোরে একটা আওয়াজ করে খুলে যায়। ঘুম ভেঙে যায় দেবাশিসের। বিছানায় উঠে বসে এদিক ওদিক তাকিয়ে কি হলো সেটা বোঝার চেষ্টা করছিল সে। ঘুমানোর আগে দরজায় তো ছিটকিনি লাগিয়েছিলাম, স্পষ্ট মনে আছে আমার। তাহলে এইভাবে সপাটে দরজা খুলে গেল কি করে? তাহলে কি সত্যি সত্যি? গভীর চিন্তায় নিজের বাঁ হাতটা কপালে দিয়ে বুঝলো বেশ ঘেমে গেছে, কিন্তু তাতে কি, অল্প বিস্তর জিনিসে ভয় পাওয়ার মতন ছেলে নয় দেবাশিস। তাই বেশি কিছু চিন্তা না করে বিছানায় গিয়ে আবার শুয়ে পড়ে। ঘুমের মধ্যে এরকম একটা অনুভূতি হলে সেটাকে এড়িয়ে দেওয়া যায়, কিন্তু ঘুম তো আর সহজে আসতে চায় না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে ওর খালি মনে হয় যে ওই ঘরে ও একা নেই, ও কারোর নজরবন্দি হয়ে আছে। একটা অদৃষ্ট শক্তি যেন লক্ষ্য রাখছে ওর প্রতিটি পদক্ষেপ। তাই বাকি রাতটা প্রায় জেগেই কাটিয়ে দিল। পরের দিন সকালবেলা বাড়ির বাইরে থেকে কানাইয়ের হাঁক ডাক শুনে ঘুম ভাঙে দেবাশিসে। তাড়াতাড়ি উঠে ঘড়িটা দেখে, তখন বাজে সকাল 10টা। নিজের মনেই বলে ওঠে, কি বাবা, মোড়ের দিকে কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। তাড়াতাড়ি করে নিচে গিয়ে দরজা খুলতেই কানাই চোখে মুখে ভয় নিয়ে বলে, কতবার আপনাকে ডাকাডাকি করলাম বাবু, একে এই ভূতের বাড়িতে একা আছেন, তারপরে এখানে এসে আপনার সারা শব্দ পাচ্ছি না। আমার তো যাকে বলে ভয়ের চোটে আত্মারাম খাসা হয়ে গেছিল, এই গায়ের লোকেদের ডাকতে যাচ্ছিলাম বলে। আরে না না, সেরকম কিছু না, ও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তা তুমি বলো ভাই, কত হলো বাজারের? ওই 769। আসলে মাছ মাংস সব আছে তো, তাই একটু বেশি হয়ে গেছে। দুটো 500 টাকার নোট কানাইয়ের হাতে ধরিয়ে দিয়ে দেবাশিস বলে, হে আর বেশি কোথায়, শহরে গোটা সপ্তাহের বাজারে কত খরচা হয় জানলে তুমি চমকে যাবে। কিন্তু 1000 টাকা দিচ্ছেন কেন বাবু? এত টাকা তো হয়নি। এই বলে কানাই টাকাটা দেবাশিসকে ফেরত দিতে চায়, কিন্তু সে পরিবর্তে বলে, আরে রাখো তো, যদি কখনো কিছু আনতে বলে টাকা দিতে ভুলে যাই তার জন্য রাখো। কানাই টাকাটা নিতে না চাইলেও জোর করে তার হাতে টাকাটা ধরিয়ে দিয়ে তার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে দরজাটা বন্ধ করে রান্নাঘরে সেটা গিয়ে রেখে দেয়। তারপর কোনো রকমে তাড়াতাড়ি স্নান সেরে তৈরি হয়ে বেরিয়ে যায়। মদন মোড়ের মাথায় আর মন্টুর চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। দেবাশিসকে সেদিকে এগিয়ে আসতে দেখে সে উঠে এসে বলে, স্যার আসুন আসুন, মন্টু গরম গরম পেটাই পরোটা বানাচ্ছে, খাবেন আসুন। মদনবাবুর আতিথেয়তা দেবাশিসকে এক প্রকার মুগ্ধ করেছে এই কয়েকদিনে। শহরে আজকাল এসব কিছুই দেখা যায় না, কিন্তু গ্রামের মানুষের মধ্যে অতিথি সেবার ঐতিহ্যটা আরও খুঁজে পাওয়া যায়। দেবাশিস দোকানের সামনে পাতা বেঞ্চিতে বসতে বসতে বলল, খাওয়া দাওয়া তো হবেই মদনবাবু, কিন্তু কাজের কথা একটু বলুন। কাল আপনাকে যে লিস্টটা দিলাম সেই মতন আজকে লোকেশন ভিজিট করবার ব্যবস্থা করেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সেসব নিয়ে আনতে কিছু চিন্তা করবেন না। এই তো আপনি খেয়ে নিন, তারপরে বেরিয়ে পড়বো আমরা। আর হ্যাঁ স্যার, আর একটা কথা, আজ সকালেই পুকুর থেকে কতগুলো বড় বড় কই মাছ ধরেছি। আমার বউ কিন্তু বলে দিয়েছে আজকে দুপুরের খাওয়াটা আমাদের ওখানেই সারবেন। আচ্ছা বেশ বেশ, এখন চলুন বেরোনো যাক। মন্টুর দোকান থেকে পেট ভরে পরোটা আর চা খেয়ে দুজনে বেরিয়ে পড়ে। সারাদিন এদিক ওদিক ঘুরতে ঘুরতে কখন যে সময় কেটে যায় কেউ ঠাহরও করতে পারে না। মদনবাবুর বাড়িতে গিয়ে খাবার খেতে খেতে দুপুর গড়িয়ে বিকেল প্রায় হব। সারাটা রাত প্রায় অনিদ্রায় কেটেছে দেবাশিসের। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তক্তপোষের একধারে হেলান দিয়ে বসে থাকতে থাকতে কখন যে দু চোখে তন্দ্রা নেমে আসে তা সে বুঝতেই পারেনি। ঘুম ভাঙল মদনবাবুর বড় ছেলের রবিনের ডাকে। দেবাশিস দা, ও দেবাশিস দা, শুনছেন? এ বাবা,
কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি। রাতের ঘটনার ব্যাপারে দেবাশিস ইচ্ছা করেই মদনবাবুকে কিচ্ছু জানায়নি। এমনিতেই তিনি একলা সব সামলাচ্ছে, তারপর আবার এসব জানিয়ে বেকার দুশ্চিন্তা বাড়ানোর প্রয়োজন নেই। রবিন বলে, সে ঠিক আছে, আসলে সন্ধে হয়ে গেছে তো, তাই মা বলল আপনাকে ডেকে দিতে। মা তুলসীতলায় প্রদীপ জ্বালাবে তো, তাই সেই সময় শুয়ে থাকা ভালো না। কিছু মনে করবেন না। না না, মনে করব কেন? আচ্ছা, তোমার বাবা কোথায়? বাবা ওই হারু কাকাদের বাড়িতে গেছে। ওদের বাছুরটার শরীর খারাপ কি না, তাই এক্ষুনি এসে পড়বে। বলতে বলতেই মদনবাবু দরজা ঠেলে বাড়ির ভেতরে ঢোকে। দেবাশিসের উল্টো দিকে বসে সে বলে, স্যার আপনি উঠে পড়েছেন? ভালোই হলো। আপনি যে জমিটা আজ দেখলেন সেটা পাশের গ্রামের হরেন মিত্তিরের। উনি আমাদের কালকে আসতে বলেছেন কথাবার্তা বলতে। ঠিক আছে, যাবো তাহলে। আজকের মতন সমস্ত কাজকর্ম শেষ, কি তাই তো মদনবাবু? তা শেষ, কিন্তু এখন তো আর কোনো কাজ নেই। আর আপনি সাত তাড়াতাড়ি ওই ভূত বাংলোতে গিয়ে একা একা করবেনই বা কি? তার চাইতে চলুন, বরং আমরা মন্টুর দোকানে গিয়ে চাটা খেয়ে কিছুক্ষণ আড্ডা মারি। চলুন তবে। যাওয়ার ইচ্ছে খুব একটা না থাকতেও রাজি হয়ে যায় দেবাশিস। আগের দিন রাতে যা ঘটেছে তা দেবাশিসকে ভয় না পাওয়ালেও সেই অনুভূতিটা অবচেতনের অন্ধকারে একটা নাড়া দিয়ে গেছে, সেটাও স্বীকার করা যায় না। মন্টুর দোকানে আজ বেশ কিছু মানুষের ভিড় জমেছে। গ্রামের কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নিজেদের মধ্যে তর্ক আলোচনা করে চলেছেন, গ্রামে হোটেল খোলাটা আদতে কি গ্রামের জন্য লাভজনক হবে। দেবাশিস মনে মনে একবার দুবার ভাবছিল যে আগের দিন রাতের যে ঘটনাটা ঘটলো সেই বিষয়ে কি মদনবাবুকে কিছু বলা উচিত, কিন্তু সেই সুযোগ আর হয়ে উঠল না। আজ আলোচনা সভায় দেবাশিসকে আসতে দেখে সকলেই যেন হাতের চাঁদ পেয়ে গেল। তাদেরই মধ্যে একজন বলেন, ভালো হয়েছে বাবা তুমি এসেছো। এই আমরা তোমাদের হোটেল নিয়েই আলোচনা করছিলাম। দেবাশিস এখানে গিয়ে বসতে মদনবাবু মন্টুকে সকলের জন্য গরম গরম তেলে ভাজা আর চা আনতে বলে। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, এটা অবশ্য গ্রামের সকলেই বলা বলি করছে, এই যে এখানে তোমাদের হোটেল হচ্ছে, তার ফলে গ্রামে যে ছোটোখাটো ব্যবসাগুলো আছে, যেমন যেমন ধরো মুদির দোকান, ভাতের হোটেল, বা ধরো এই আমাদের মন্টুর চায়ের দোকান, এই সকল ব্যবসাগুলো তোমরা মার খাবে। না না, একদমই তাই নয়, বরং হোটেল হওয়ার জন্য ব্যবসায় বৃদ্ধি হবে। তার পাশে বসা একজন ছিপছিপে চেহারার ভদ্রলোক বলেন, আমরা তো গ্রামে হোটেল টোটেল হতেই দিতে চাইছিলাম না। তারপরেই মদন আমাদের বোঝালো যে গ্রামের লোকেরা নাকি কাজ পাবে। আর সেটা কি ঠিক? আসলে শহরের লোকেদের তো আবার বেশি ভরসা করা যায় না, নিজেদের স্বার্থ মিটলেই আর কাউকে চেনে না। না, আপনি এমনটা ভাবছেন কেন? মদনবাবু ঠিকই বলেছেন, হোটেল হলে যেসব কর্মী নিয়োগ করা হবে সেখানে সবার আগে শুধু গ্রামের মানুষদেরই দেওয়া হবে। তাদের যোগ্যতা অনুযায়ী নিজের ঘর বাড়ি ছেড়ে শহরে পড়ে থেকে কাজ করার আর হয়তো প্রয়োজন হবে না। দেবাশিসের সাথে মদনবাবু সুর মিলিয়ে বলেন, আরে বাবা, তোমাদের তো আমি আগেই বলেছিলাম, স্যারের কথায় তোমরা ভরসা রাখতে পারো। কাজের বাইরে সকলের সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগছিল দেবাশিসের। অবশ্য ঠিক কাজের বাইরেও বলা চলে না, কারণ যে কোনো অঞ্চলে ব্যবসা করতে গেলে সেই অঞ্চলের মানুষদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করাটা কাজের মধ্যেই পড়ে। ওনাদের সকলের প্রশ্নের উত্তর দিতে দিতে কখন যে ঘড়ির কাঁটায় 9:30 বেজে গেল বোঝাই গেল না। মন্টু দোকানের ছাপ ফেলতে ফেলতে এদিকে দেবাশিসও সকলকে জানিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়ি ফিরে দেবাশিস দেখে সদর দরজায় তালা ঝুলছে না। সোনালি দিকে তালা না লাগিয়ে চলে গেল। ভেতরে ঢুকেই তারই ভুল ধারণা ভঙ্গ হয় যখন সে দেখে সোনালি তখনও সেখানেই আছে। অবাক হয়ে সে জিজ্ঞাসা করে, দিদি, তুমি এখন এখানে? বাড়ি যাবে না? হ্যাঁ, রাতে কষা মাংস আর লুচি করেছি কি না, তাই ভাবলাম আপনাকে গরম গরম ভেজে দেব। মনে মনে খুশি হয় দেবাশিস, বলে, রাতে তো এইবারই ত্রিসীমানা কেউ আসতে চায় না, আর তুমি কিনা শুধুমাত্র আমাকে গরম লুচি খাবে বলে থেকে গেলে। হাত মুখ ধুয়ে দেবাশিস খেতে বসে। খাবার মুখে দিতেই সে বলে, আহা দিদি, মাংসটা ঠিক আমার মায়ের মতন হয়েছে, সে একই স্বাদ। তাহলে আর একটু দি বাবু। সে দাও দিদি, কিন্তু এই যে তুমি আমাকে বাবু বলো, তারপর আপনি আজ্ঞা করো, এটা আমার মোটেও ভালো লাগে না। কিন্তু এই বলে দেবাশিস পাশে দাঁড়িয়ে থাকা সোনালির দিকে দেখে। এর আগে সোনালিদির মুখটা ভালো করে লক্ষ্য করার সুযোগ হয়নি।
কিন্তু আজকে তার মায়া ভরা মুখের দিকে তাকিয়ে মনে হলো একটা অজানা যন্ত্রণা লুকিয়ে আছে, যা হাসির আড়ালে ঢেকে রাখে সে। সোনালি চোখের কোলে জল নিয়ে বলে, আমার মতো হতভাগীকে তুমি এত মান দিলে। বেশ, তবে আজ থেকে তুমি আমার ভাই, আর কথা দিচ্ছি আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সোনালি ঠিক কি ক্ষতির কথা বলতে চাইল তা দেবাশিসের বোধগম্য হলো না, তবে কথাটা তার খুব মনে ধরল। রাতের খাওয়া দাওয়া শেষ হতে সোনালিদি চলে যাওয়ার পর দেবাশিস ঘরে এসে কিছুক্ষণ ফোনে এশার সঙ্গে গল্প করে ঘুমিয়ে পড়ে। মধ্যরাত্রে একটা দুঃস্বপ্নের কারণে আচমকা ঘুম ভেঙে যায় দেবাশিসের। বিছানায় উঠে বসে সে দেখে লোডশেডিং হয়েছে আর বাইরে বেশ জোরে বৃষ্টি নেমেছে। ডান হাত দিয়ে কপালের ঘামটা মুছতে মুছতে সে বলে, এত খারাপ একটা স্বপ্ন দেখলাম, ঈশাকে নিয়ে একবার ফোন করে দেখি সব ঠিক আছে কিনা। ফোনে স্ক্রিন অন করে দেখে রাত বাজে তখন 3:10। তবুও ঈশার নম্বরে কল দেয় দেবাশিস। প্রথমবার কলটা রিং হয়ে কেটে যায়, দ্বিতীয়বার নাম্বারটা রিডায়াল করতে আবারও সেই একই জিনিস ঘটে। মনে হয় ঘুমাচ্ছে, আর ঘুমবে নাই বা কেন? এত রাতে কে জেগে থাকবে আমার মতন? নিজের মনে মনে বলে সে। ফোনটা একপাশে রেখে আবার শুয়ে পড়তেই যাবে, হঠাৎ বন্ধ ঘরের বাইরে থেকে আচমকা একটা শব্দ শুনে বিছানার উপর নড়ে চড়ে বসে দেবাশিস। কিছু একটা আওয়াজ আসছে বলে মনে হচ্ছে। না, ভুল শুনছি না। এই বলে উঠে গিয়ে ঘরের দরজাটা খোলে সে। আওয়াজটা ঠাউর করে এগিয়ে যেতে যেতে দেবাশিস বুঝতে পারে এ কারো পায়ের শব্দ। কেউ খুব ভারী ভারী পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। চোর ঢুকলো নাকি? নিজের মনে মনে বলতে বলতে সাহস করে সিঁড়ির দিকে এগিয়ে যায় সে। ক্ষীণ পায়ের শব্দটা দ্রুত হয়ে যায় যেন। সে ব্যক্তি এবার খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠে আসছে। কম্পিত হাতে দেবাশিস ফোনের টর্চটা অন করে সিঁড়ির দিকে ধরে দাঁড়ায়, কিন্তু এই মুহূর্তে পায়ের শব্দ থেমে যায়। কম্পিত হাতে আস্তে আস্তে নিচে নেমে যায় দেবাশিস। এদিক ওদিক ঘুরে দেখে কিন্তু কাউকেই দেখতে পায় না। তবে কি পুরোটাই তার মনের ভুল? মনের দোলাচল কাটিয়ে ঘরে ফিরে যেতে যাবে এমন সময় আবার কারোর পায়ের হাঁটার শব্দ ভেসে আসে দেবাশিসের কানে। কিন্তু এবার সেটা আসছিল ওপরে তার ঘর থেকে। সারা শরীরে একটা শিহরণ জাগানো শীতল স্রোত বয়ে যায় তার। ভয়ের অনুভূতিটা জীবনে এই প্রথমবার অনুভব করল সে। কি করবে বুঝে উঠতে পারছে না, মাথাটা ঝিমঝিম করছে। এমন সময় সদর দরজার জোরে টোকা মারার শব্দ। একবার, দুবার, তিনবার। এত রাতে এদিকে কি এলো? এই বাড়িটা যা কুখ্যাত, তাতে দিনের বেলা লোকে ভূতের ভয়তে আসতে চায় না, আবার রাতে। এই বলে ফোনটা একপাশে সরিয়ে রেখে সে উঠে যায় দরজা খুলতে। সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে ভাবে, তাহলে কি মদনবাবু এলেন এত রাতে? কোনো বিপদ আপদ হয়নি তো? দরজাটা খুলে অন্ধকারের মধ্যে কে এসেছে সেটা ঠিক করে বুঝতে না পারলেও অবয়ব দেখে মনে হচ্ছিল তিনি একজন মহিলা। এমন সময় হঠাৎ বজ্রবিদ্যুতের আলোর ঝলকানিতে এক মুহূর্তের জন্য দরজায় দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুখমণ্ডলটা দেবাশিসের চোখের সামনে কিছুটা হলেও স্পষ্ট হয়ে ওঠে। এসব তুমি এখানে? চোখ দুটো ভালো করে মুছে নিয়ে আবার দেখে সে। এতক্ষণে এসা বলে, কি গো, তখন থেকে ওইভাবে ভূত দেখার মতো তাকিয়ে আছো কেন? ভেতরে ঢুকতে দেবে না? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। কিন্তু তুমি এখন এখানে? সকালে কথা হলো তখন তো বলনি যে আসবে। বাড়ির ভেতরে ঢুকে ভেজা চুলটা খুলে দিয়ে এসা বলে, বলে এলে তো সারপ্রাইজ থাকতো না। আচ্ছা, কিন্তু তুমি তো দেখছি তেমন কিছু নিয়ে আসোনি। ঘুমানোর আগে তোমাকে ফোন করলাম, সেটাও ধরলে না। হ্যাঁ, আরে খেয়াল করিনি। একেই মুষলধারে বৃষ্টি, তার উপরে আবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটাও ট্যাক্সি পাচ্ছিলাম না এখানে আসার জন্য। 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা ট্যাক্সি পেলাম, তারপর কোনো রকমে এলাম। কালকেই চলে যাব, একদিনের ছুটি। আর এত কিছু করে ভাবলাম তুমি কোথায় খুশি হবে, উল্টে তুমি এত কিছু জিজ্ঞেস করে চলেছো। সরি। আচ্ছা, ওপরে চলো, চেঞ্জ করে নেবে। বেশিক্ষণ ভেজা অবস্থায় থেকো না। চেঞ্জ করে এসা বিছানায় বসে নিজের লম্বা কালো কেশ টাওয়াল দিয়ে মুছতে থাকে। দেবাশিস তাকে বলে, আচ্ছা কি খাবে তুমি এখন? এত রাতে তো কিছুই কিনতে পারবো না। একটা কাজ করি, তোমাকে একটু গরম গরম নুডলস করে দিচ্ছি। তোমার তো শরীরটা একদম ঠান্ডা হয়ে আছে,
এই দাঁড়াও, একটা চাদর দিচ্ছি, এভাবে ঠান্ডা লেগে জ্বরে পড়বে। এসা দেবাশিসকে থামিয়ে তার হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে বলে, ওসব ছাড়ো, আমি রাতে খেয়েছি, আর এত দূরে ট্রাভেল করে এসেছি তোমার সাথে একটু সময় কাটাবো বলে। বলে এসা এগিয়ে এসে দেবাশিসকে জড়িয়ে ধরে। দেবাশিস আপত্তি না করে পরম স্নেহে জড়িয়ে ধরে নিজের প্রেয়সীকে। আজ এশাকে দেখে কেমন যেন অন্যরকম লাগছিল। তার চলন আচরণ, কথা বলা, বা হয়তো সবটাই তার মনের ভুল। এশাকে জড়িয়ে ধরে মনে হয় তার গায়ের মিষ্টি গন্ধটায় আজকেই একটা আলাদা ব্যাপার আছে, যে গন্ধটার সাথে দেবাশিস এত বছর পরিচিত, সেটাই কেমন অচেনা মনে হচ্ছিল। মাথাটা ভারী হয়ে আসছিল, দু চোখে যেন একরাশ ঘুম নেমে এসেছে। দেবাশিস এলে চোখ দুটো বুঝে আসবে ঠিক এমন সময় কেউ তার হাতটা ধরে একটা খাঁচকা টান দেয়। মেঝের উপরে সজোরে আছাড় খেয়ে পড়ে দেবাশিস। উঠে বসে বুঝতে পারে তার সারা শরীরটা বৃষ্টিতে ভিজছে। হতচকিত চোখে নিজের চারপাশে দেখে সে। নিজের মনে মনে ভাবে, ছাদে কখন এলাম আমি? সামনে সোনালীকে দেখতে পেয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করে, দিদি তুমি এখানে? আর আমি এখানে, মানে কিছু বুঝতে পারছি না। তুমি বলো, তুমি কি করছো? কেন এমনটা করতে যাচ্ছিলে ভাই? আমি আবার কি করতে গেলাম? তুমি তো এই কার্নিশে দাঁড়িয়েছিলে। আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে কি সর্বনাশটাই না হতো। আচ্ছা ভাই, তুমি নেশা টেশা করো নাকি? আরে না না, কি যে বলো, আমি ওসব করি না। কিন্তু এখানে কি করে এলাম? আমি তো নিচে এসার সাথে। এসা কোথায়? এই বলে ছুটতে ছুটতে ছাদ থেকে নিচে চলে যায় দেবাশিস। সোনালীও তাকে অনুসরণ করে। দেবাশিস এদিক সেদিক গোটা বাড়িটা এশার নাম নিয়ে তাকে খোঁজে, কিন্তু কোথায় এশা? দেবাশিসকে হাঁপাতে দেখে সোনালী বলে, ভাই তুমি একটু শান্ত হয়ে বসো। না 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 দিদি, ও তো এখানে বসেছিল। একা একা রাতে বাইরে গেল কেন? কিছুই চেনে না। এই বলে ঘরে গিয়ে নিজের ফোনে এশার নাম্বারটা ডায়াল করে সে। খানিকক্ষণ রিং হতে এশা কল রিসিভ করে। উত্তেজিত হয়ে দেবাশিস বলে, কি গো, তুমি আমাকে না বলে কোথায় চলে গেলে? এখানে তো কিছুই চেনো না, কিছু হলে কি হবে? এখন বলো কোথায় আছো, আমি যাচ্ছি তোমাকে আনতে। কি বলছো বলো তো? আরে বলছি কোথায় আছো সেটা বলো। দেখো মাঝরাতে ইয়ার কি মেরো না তো। মানে আমি তো আমার বাড়িতেই আছি। আরে বাবা, ইয়ার কি মারবো কেন? তুমি ভিডিও কল করে দেখো, বাড়িতেই আছি। আর তাছাড়া তোমাকে না বলে আমি ওখানে যাব কি করে? আমি তো জায়গাটা চিনি না। তুমি মনে হয় আমাকে এত মিস করছিলে যে আমাকে নিয়ে স্বপ্ন দেখছো। ও আচ্ছা, আমি তোমাকে পরে কল করছি, ওকে? ফোনটা কেটে দিয়ে নির্বিকার চিত্তে খাটের উপরে মাথা হেট করে বসে পড়ে দেবাশিস। সোনালী এগিয়ে এসে বলে, জানি অনেক কিছুর হিসেব মিলছে না, আর হয়তো কোনোদিন কেউ মেলাতেও পারবে না। এখানে যা দেখবে সবটাই বিশ্বাস করার কোনো কারণ নেই। তাহলে ঈশা, যা দেখলাম সেটা স্বপ্ন? না, স্বপ্ন ছিল না। তুমি এশাকেই দেখেছো, শুধু ও এখানে কোনোদিনও আসেনি। পুরোটাই ভ্রম ছিল, যার ফাঁদে পড়লে তোমার প্রাণহানি হতো। এখানে বেশি দিন থেকো না, যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। সেই রাতে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন দেবাশিসকে না দেখতে পেয়ে মদন কানাইকে সাথে নিয়ে চলে আসে খোঁজ করতে। বাড়ির বাইরে থেকে ডাক দেয়, স্যার, স্যার বলি বাড়িতে আছেন নাকি? আপনি আসেননি বলে নিজেই এলুম। স্যার, ও স্যার। কি ব্যাপার বলতো? কোনো উত্তর দিচ্ছেন না। চল একবার ভেতরে গিয়ে দেখি, কোনো কিছু হলো না তো? হ্যাঁ, না না, তুমি যাও কাকা, আমি ভেতরে যাব না। আরে চল না, রাম নাম নিতে নিতে যাব। আর আমি তো আছি নাকি, কিচ্ছুটি হবে না। এই বলে রামনাম জপতে জপতে ভেতরে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় দেবাশিসকে ডাকতে ডাকতে। ঘরের ভেতরে গিয়ে দেবাশিসকে নিঃসারে শুয়ে থাকতে দেখে ভয়ে ভয়ে তার কাছে এগিয়ে যায় মদন। গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে চমকে ওঠে সে। স্যার, বলছি শুনছেন? আপনার তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। যাক, ভগবানের কৃপা, যেমনটা ভেবেছিলাম সেরকমটা কিছু হয়নি।
মদনবাবু, আপনি এখানে? হ্যাঁ, আপনার খোঁজে এসেছি। আপনাকে কিচ্ছুটি বলতে হবে না। এই কানাই, যা তো দু একজনকে ডেকে নিয়ে আয়। স্যারের যা শরীরের অবস্থা, এখানে একা রাখবো না। দেবাশিসের বাধা দেওয়া সত্ত্বেও এক প্রকার জোর করেই মদন তাকে নিয়ে যায় নিজের বাড়িতে। পরপর দুদিন দেবাশিস জ্বরের তাড়নায় বিছানা থেকে উঠতে পারে না, আর এই দুদিন মদন ও তার স্ত্রী লক্ষ্মী দেবী নিঃস্বার্থভাবে সেবা করে তার। তৃতীয় দিনে খানিকটা সুস্থ হতেই দেবাশিস সবার আগে হেড অফিসে ফোন করে ম্যানেজারের সাথে ডিল ফাইনালাইজ করার ব্যাপারে আলোচনা করে। তারপর নিজের মনে দ্বিধা কাটিয়ে ফোন রাখার আগে ম্যানেজারকে বলে, স্যার, কিছু মনে না করলে একটা ব্যাপার একটু জানার ছিল আপনার কাছে। হ্যাঁ, বলো দেবাশিস। স্যার, আমার আগে যারা এসেছিলেন এখানে এই ডিলটা ক্র্যাক করতে, তাদের ব্যাপারে আমাকে গ্রামের লোকজন জানালেন। দেবাশিস, তুমি इन सब बातों में बिलीव मत करो। আর হ্যাঁ, এইসব বাজে ব্যাপার স্প্রেড করো না অ্যাবাউট দ্য কোম্পানি। না স্যার, সবটাই যে রিউমার তা ঠিক না। আমি যতদিন ওখানে ছিলাম আমিও কিছু জিনিস এক্সপিরিয়েন্স করেছি, এমনকি সেটা এতটাই ভয়ানক যে আমার খুব বড় কিছু হতে পারতো। আর ওখানে একটা বেসমেন্ট আছে যেটা খোলার চেষ্টা করেছি, কিন্তু আনফর্চুনেটলি আমি পারিনি। দেখো দেখো দেখো, इन सब बातों को छोड़ो আর নিজের কাজটা করে যাও। এমনিতেও তোমার আর কিছুই কাজ নেই ওখানে। ম্যানেজার ফোনটা কেটে দেন। ইতিমধ্যে মদন দেবাশিসের কাছে এসে বলে, স্যার, এখন কেমন আছেন? হ্যাঁ, অনেকটা ভালো। মদনবাবু, আমাকে একবার ভিলাতে যেতে হবে, আমার কিছু জিনিস আনতে হবে, আর এখানে হয়তো আর থাকার প্রয়োজন নেই। হেড অফিস থেকে ম্যানেজার আসবেন কালকে, হয়তো তারপর বাকি কাজ দেখে নেবেন উনি নিজেই, আশা করছি। তাই সোনালি দিয়ে আর কানাইয়ের মাইনেটা দিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে। কিন্তু এই সোনালি আবার কে? কে মানে? আপনি তো পাঠিয়েছিলেন তাকে কাজের জন্য। আমার জন্য এতদিন ধরে তো সেই রান্না করেছে। আরে না না, আমি তো এক দুজনকে বলেছিলাম, কিন্তু ওখানে আর কার সাহস কাজ করতে যাবে? টাকার চেয়ে প্রাণের দাম বেশি। আর আমি কাউকে পাঠালে কি আপনাকে রোজ আমার বাড়িতে খেতে জোর করতাম নাকি? আমি ভাবতাম আপনি নিজে রান্না করতে পারবেন কি পারবেন না, তাই তো বলতাম আমার বাড়ি খেতে। এবার বুঝেছি স্যার, পাশের পাড়ার কেউ হবে। শহর থেকে বাবু এসেছে শুনে টাকার জন্য কাজে চলে এসেছে। কিন্তু আপনি আমাকে একবার জানাতে পারতেন, অচেনা জায়গায় কেউ যদি কোনো ক্ষতি করে দিত। সে যাই হোক, দিদির হাতে রান্নার তুলনা নেই, তাই বেশি কিছু জিজ্ঞাসা করিনি। কাজের পারিশ্রমিকটা গিয়ে দিয়ে আসি, বুঝলেন মদনবাবু? ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আজকে আপনার ওখানে না যাওয়াটাই ভালো। এমনিতেই বিকেল হয়ে গেছে। দেবাশিস বেশি বিতর্কে না গিয়ে মদনের কথায় রাজি হয়ে যায়। পরের দিন বেলায় দেবাশিস বেরোতে যাবে, এমন সময় মদন বলে, আপনার সাথে আমিও যাচ্ছি, চলুন। না না, তার দরকার নেই, আমি যাবো আর আসবো। দেবাশিস বাড়ির দিকে অগ্রসর হয়। তালা খুলে বাড়িতে ঢুকে দোতলার ঘরে গিয়ে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচে চলে আসে। সোনালিদি তখনও কাজে আসেনি দেখে দেবাশিস কিছুক্ষণ অপেক্ষা করবে মনস্থির করে। বসে থাকতে থাকতে হঠাৎ দেবাশিসের চোখ যায় সিঁড়ির নিচে সে বন্ধ ঘরটার দিকে। চমকে ওঠে সে। ঘরটার দরজা হাট করে খোলা, কিন্তু সে ঘরের তালার চাবি তো ছিলই না দেবাশিসের কাছে। তাহলে কোনো মতে তার পক্ষে ভুলবশত হলেও দরজাটা খোলা সম্ভব নয়। ধীর পায়ে এগিয়ে গিয়ে ঘরটার সামনে দাঁড়ায় দেবাশিস। তার সামনে গভীর অন্ধকারের আগ্রাসী আস্ফালন। দিনের এক বিন্দু আলো সেখানে পৌঁছয় না, সেটা যেন এক আস্ত আলাদা পৃথিবী। ফোনে টর্চটা অন করে অন্ধকারের বুক চিরে ধুলো জমাট সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় দেবাশিস। সে যত নিচে যায় একটা দুর্গন্ধ তার নাকে আসতে থাকে। সুইচবোর্ড দেখতে পেয়ে সেখানে সুইচটা অন করতে ঘরের মধ্যে একটা ডিম আলো জ্বলে ওঠে। গোটা ঘরটা চোখ বুলিয়ে দেবাশিস দেখে সেখানে মেঝেতে একটা আশ্চর্য পঞ্চশালা আঁকা। প্যারানর্মালের প্রতি আগ্রহ থাকার কারণে এ বিষয়ে যা কিছু পড়াশোনা করেছে সেই তাই থেকে তার বুঝতে অসুবিধা হলো না যে এটা ডেভিলস পেন্টাগ্রাম। তার মানে এই বাড়িটা সম্পর্কে যা কাহিনী মদনবাবুর মুখ থেকে শুনেছে সে সবই কি সত্যি? সত্যি কি বহু বছর আগে একজন মা তার নিজের দুই সন্তানকে শয়তানের কাছে অর্পণ করেছিলেন? কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে দেবাশিসের। বাকি ঘরটায় যেসব আরো আকৃতি তৈরি ছিল সেগুলোকে ভালো করে খুঁটিয়ে দেখছিল সে। সামনে কয়েকটা পুরনো ধীরাজ আর ট্রাঙ্ক রাখা ছিল, সেগুলোকে খুলে বেশ কিছু পুরনো পুঁথি পায় দেবাশিস, যাতে লেখা কি প্রকারে তন্ত্র মন্ত্রের মাধ্যমে
নরবলির মাধ্যমে শয়তানকে তুষ্ট করা সম্ভব। একটা ট্রাঙ্ক খুলে সে দেখে তার মধ্যে কিছু পুরনো ছবি রাখা। সেগুলোকে ভালো করে দেখতে দেখতে তাদের মধ্যে একটা ছবি দেবাশিসের নজর কাড়ে। ছবিটা ছিল স্বামী স্ত্রী ও তাদের দুজন কন্যার, কিন্তু ছবিতে ভদ্রমহিলার মুখটা খুবই চেনা চেনা লাগছিল দেবাশিসের। ছবিটা ভালো করে পরিষ্কার করে ফোনের টর্চটা অন করে আবারও সে ভালো করে দেখার চেষ্টা করে। না, কোনো ভুল হচ্ছে না, এটা তো সোনালিদির ছবি। সমস্ত জিনিসটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় দেবাশিসের কাছে। তাড়াতাড়ি উপরে উঠে এসে একটা ফোন করে দেবাশিস, বলে, হ্যাঁ আমি দেবাশিস বলছি। আসলে আপনার একটু সাহায্য লাগবে। আমি আপনাকে একটা বাড়ির ঠিকানা পাঠাচ্ছি। এখানে আমার কিছু সেট আপ লাগবে, আর বাড়িটার ব্যাপারে যা কিছু ইনফরমেশন জোগাড় করতে পারেন সেগুলো আমাকে জানাবেন প্লিজ। একটু তাড়াতাড়ি করবেন। ফিরে এসে দুপুরে খাওয়া দাওয়া শেষ হতে দেবাশিস মদনকে জানায়, আমি একটু পরে আরেকবার ওই বাড়িতে যাব। আমার কিছু দরকার আছে ওখানে মদনবাবু। মানে আপনি ভর সন্ধেবেলা আবার ওখানে যাবেন? ঠিক আছে, আপনার যদি দরকার থাকে তাহলে আমি আপনার সাথে যাব। আপনাকে কোনো মতেই আমি একা ছাড়ছি না। সন্ধ্যাবেলা মদনকে সাথে নিয়ে দেবাশিস আবারও যায় ভিলাতে। ওই ঘরে যা যা দেখেছে সেই বিষয় মদনকে আগে থাকতে সে কিছু জানায় না, যাতে সে ভয় না পায়। বাড়ির ভিতরে ঢুকে যেখানে জমাট অন্ধকার, দেবাশিস এগিয়ে গিয়ে আলো জ্বালানোর চেষ্টা করে, কিন্তু বিফল হয়। মদন ভয়ে ভয়ে বলে, স্যার, কারেন্ট নেই, আপনি একটু তাড়াতাড়ি করবেন, যা কাজ আছে। মদনবাবু আপনি ভয় পাবেন না, আসুন আমার সাথে। মদনকে সাথে নিয়ে দেবাশিস নিজের ঘরের দিকে যেতে যাবে, এমন সময় মাথার পেছন দিক থেকে কেউ যেন খুব জোরে আঘাত করে তাকে। মাটিতে লুটিয়ে পড়ে সে। জ্ঞান ফিরতে ঘরের ডিম আলোতে নিজেকে আর মদনবাবুকে বেসমেন্টের ঘরে পাশাপাশি বাধা অবস্থায় পায় দেবাশিস। সমৃদ্ধি নিজের মাথাটা আস্তে আস্তে উপরের দিকে তুলে দেখে তাদের সামনে দাঁড়িয়েছেন কোম্পানির কর্ণধার মিস্টার রাকেশ বড়ুয়া। দেবাশিসের কিছু বলার আগেই উনি বলেন, এ বাড়ির ইতিহাস নিয়ে তোমার এত আগ্রহ কেন বলো তো? অকারণে তোমাকে চুপ করানোর জন্য আমাকে এত দূর আসতে হলো, ঠিক যেমন 2 বছর আগে হয়েছিল। ওনার কথা শেষ হওয়ার আগে দেবাশিস হেসে বলে, আপনি মনে করছেন আপনি নিজে এসেছেন এখানে? না মিস্টার বড়ুয়া, আপনাকে আমি আনিয়েছি এখানে। আমি জানতাম যদি আমি ম্যানেজার বাবুকে সব জানাই তাহলে কথাটা আপনার কাছে পৌঁছাবে আর আপনি এখানে আসবেন। আমি কিচ্ছু করিনি স্যার, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার বাড়িতে বউ বাচ্চা আছে। আপনি ভয় পাবেন না মদন বাবু, আপনার কিচ্ছু হবে না। আচ্ছা, আপনার মনে আছে আপনার দাদুর মুখ থেকে শোনা এই বাড়ির যে ইতিহাসটা আপনি আমাকে বলেছিলেন? হ্যাঁ মনে আছে বই কি, আর সেসব তো সবই সত্যি। হ্যাঁ সত্যি, কিন্তু সেখানে একটু রদবদল আছে। আমি এই বাড়িতে আসার পর থেকে এই বাড়ি সম্পর্কে তথ্য জোগাড় করতে শুরু করেছিলাম। এটা তেমন কিছুই খুঁজে পাইনি। তবে আজ সকালে যখন এই বাড়িতে আসি তখন দেখি এই ঘরটার তালা খোলা ছিল। সেটার কারণ ঐশ্বরিক না অলৌকিক সেটা বলতে পারবো না, তবে এই ঘর থেকে আমি অনেক কিছু তথ্য খুঁজে পাই, যাদের থেকে বুঝতে পারি আপনার দাদু যে গল্প বলেছিলেন তা অর্ধ সত্য। ধনসম্পদ অর্জন করবার লোভে তন্ত্র সাধনার পথে হাঁটেন শেখরবাবু। কালো জাদু, মন্ত্রযন্ত্র অনেক উপায় করেও শয়তানকে খুশি করতে অবশেষে তিনি হিউম্যান স্যাক্রিফাইস বা নরবলি দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এ যে সে নরবলি নয়, শয়তানকে খুশি করার একমাত্র উপায় ছিল নিজের রক্তকে শয়তানের পায়ে অর্পণ করা, আর উনি সেটাই করেছিলেন। তাহলে যে ঠাকুরদার মুখে শোনা ওনার স্ত্রী নাকি স্বামীর এই কুকর্মে কোনোদিনই সাথ দেননি তিনি। আজ এই অপকর্মের শিকার কোনো গ্রামের মানুষকে হতে হয় তাই তিনি কাউকে নিজের বাড়িতে ঢুকতে দিতেন না, কিন্তু শেষ অবধি নিজের মেয়েদেরকে স্বামীর হাত থেকে বাঁচাতে পারলেন না, আর অবশেষে ওনাকেও স্বামীর হাতেই প্রাণ হারাতে হলো। সোনালী দেবীর মরদেহ আজ ওই ঘরের নিচে কোথাও রয়েছে। এই সমস্ত জিনিস হওয়ার পর শেখরবাবু অন্য শহরে গিয়ে একজন খুব ধনী পরিবারের মেয়েকে বিবাহ করেন। যথারীতি যে ধনসম্পত্তির আশা উনি করেছিলেন তা উনি পেয়েছিলেন। ভবিষ্যতে ব্যবসার অবস্থা খারাপ হতে নিজের দাদুর দেখানো পথেই হাঁটার সিদ্ধান্ত নেন আপনি। কি ঠিক বলছি তো মিস্টার বড়ুয়া? আমার কাজ ছিল শুধু আমার কোম্পানির এমপ্লয়ীদের কোনো একটা কারণ দেখে এই বাড়িতে পাঠানো। বাকি কাজটা এই বাড়িতে উপস্থিত কালো শক্তি করে নিত। কিন্তু যারা তোমার মতন একটু বেশি খোঁজ খবর নিতে শুরু করে
তাদের চুপ করাতে আমাকে চলে আসতে হয়। তুমি যা জেনেছো, যা বুঝেছো সবই ঠিক, কিন্তু এইসবের কোনো প্রমাণ তো নেই। আর আজ এখান থেকে তোমরা দুজন জীবিত বের হতে পারবে না। পারবো মিস্টার বড়ুয়া, পারবো। আমি আপনার সম্পর্কে যখন এত তথ্য সংগ্রহ করতে পেরেছি, আপনি কি ভাবছেন যে আমি নিজেকে বাঁচানোর জন্য কিছু করিনি? আর ওই কথা প্রমাণের, তাহলে আপনাকে জানিয়ে রাখি, এই ঘরের চারিদিকে লুকানো ক্যামেরা আছে, আর সেখানে আপনার গোটা স্বীকারোক্তি রেকর্ড হয়ে গেছে। আপনি এত কিছু মানে আপনি কি স্যার? আপনার মনে আছে নিশ্চয়ই মদনবাবু, আপনি আমাকে বলেছিলেন এই বাড়িতে কোম্পানির তরফ থেকে সর্বপ্রথম যে এসেছিল সে নাকি পরের দিনই চলে যায় এখান থেকে। সেটা সত্যি নয়, তাকে গুম করে দেওয়া হয়েছিল এই বাড়িতেই। আর সে ছিল আমার প্রাণের বন্ধু, আমার সহকর্মী এসিপি বিক্রম চ্যাটার্জি। আর আমি হলাম ক্রাইম ব্রাঞ্চের একজন স্পেশাল ইউনিটের অফিসার। এই বাড়িটা ঘিরে অনেক বছর ধরে যেসব মিসিং কেসগুলো আমাদের কাছে এসেছিল, তার কারণে অনেক দিন ধরেই আমরা এই বাড়িটা তার সাথে কোম্পানির ওপর নজর রাখি। নিজের পরিচয় গোপন করে আমার বন্ধু বিক্রম রহস্যের উদ্ঘাটন করে এই কোম্পানি জয়েন করে একজন কর্মচারী হিসেবে। কিন্তু ওকেও যখন খুঁজে পাওয়া যায় না, আমি নিজে ব্যক্তিগতভাবে ওর কেসটা নিয়ে কোম্পানিতে ঢুকি। দেবাশিসের কথা শেষ হওয়ার আগেই রাকেশ একটা ধারালো অস্ত্র নিয়ে ছুটে আসে দেবাশিসের দিকে। আর ঠিক তখনই নিজের সামনে কিছু একটা দেখতে পেয়ে উনি চিৎকার করে বলে ওঠেন, না না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ অসম্ভব। কি কি হলো বলুন তো স্যার? কি দেখে উনি এভাবে চিৎকার করছেন? কিছুই তো দেখতে পাচ্ছি না। বাকি সবার নজরে ওনার ভয় পাওয়ার কারণটা অদৃশ্য ছিল। দেবাশিস কিছু বলতে যাবে তার আগেই তারা দেখে আস্তে আস্তে মিস্টার বড়ুয়ার শরীরটা মাটি থেকে ক্রমশ শূন্যে উঠে যাচ্ছে। আর উনি অসহ্য যন্ত্রণায় চিৎকার করে বলছেন, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দাও। চোখের পলক পড়ার আগেই মচমচ করে মিস্টার বড়ুয়ার বুকের হাড় ভেঙে যাওয়ার শব্দ শুনতে পেল ঘরে উপস্থিত সকলেই। যেন কেউ ওনার শরীরের ভেতর হাত ঢুকিয়ে ওনার হৃৎপিণ্ডটাকে মুচড়ে দিচ্ছে। মিস্টার বড়ুয়ার নিথর দেহটা ধপ করে পড়ল মদনের পায়ের ঠিক সামনে। ওনার মুখ দিয়ে রক্তস্রোত বেরিয়ে চলেছে, আর চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে। এই দৃশ্য দেখার পর মদন সেই স্থানে নিজের সঙ্গীত হারালো। নিজেকে বাঁধন থেকে ছাড়িয়ে তারপর মদনকে মুখে জল দিয়ে নিজের টিমকে ফোন করে সেখানে আসতে বলে দেবাশিস। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মদন দেবাশিসকে প্রশ্ন করে, স্যার, এতদিন ধরে আমরা যে ভাবতাম বাড়িতে ভুতুরে, সেটার প্রমাণ আজ নিজের চোখে দেখলাম। কি সাংঘাতিক! আচ্ছা, তাহলে আমাদের পাড়ার যে কজনকে এই বাড়িতে অদ্ভুতভাবে মৃত অবস্থায় পাওয়া গেছিল, তাদেরও কি এই রাকেশ বাবুই হত্যা করেছেন? যাদের মৃতদেহ এই বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাদের মৃত্যু মিস্টার বড়ুয়ার হাতে হয়নি, এ বিষয়ে আমি নিশ্চিত। কারণ এ বাড়িতে যে একটা নেতিবাচক শক্তি কাজ করে, যাকে ভয় পেয়ে বা কখনো সেই শক্তির মায়ায় আবদ্ধ হয়ে মানুষ এখানে প্রাণ হারায়, তা আমি অস্বীকার করতে পারবো না। তাছাড়া আপনি ভেবে দেখুন মদনবাবু, যেখানে শয়তানের পুজো করা হয়, যেখানে শয়তানকে তুষ্ট করতে মন্ত্রতন্ত্রের মাধ্যমে নরবলি দেওয়া হয়, সেখানে খারাপ শক্তির বাস হবে না সেটা তো অসম্ভব। এই শক্তি সেদিন আমারও প্রাণ নিয়ে নিত, কিন্তু কি জানেন তো, পৃথিবীতে খারাপ শক্তি থাকলে ভালো আত্মাও আছে, আর এমনই কেউ সেদিন আমাকে বাঁচায়। দু চোখে জলে ভরে আসে দেবাশিসের। নিজেকে সামলে নিয়ে শেষবারের মতো একবার বাড়িটার দিকে ফিরে তাকায় সে। তখনই তার চোখে পড়ে দোতলার ঘরের খোলা জানালাটায় তার সোনালি দি মায়া ভরা মুখ নিয়ে তার দিকে তাকিয়ে হাসছে। আজকের আমাদের প্রশ্ন হলো, দেবাশিসের বন্ধু যে ভিলা নম্বর 66/6-তে আসার পর নিখোঁজ হয়ে যায়, তার নাম কি? সঠিক উত্তরদাতার নাম আমাদের আগামী গল্পের শুরুতে ঘোষণা করা হবে, এবং মাসের শেষে সর্বাধিক উত্তরদাতার জন্য থাকবে একটি অসাধারণ গিফট। তাহলে আর দেরি না করে ঝটপট উত্তরটি আমাদের মেইল করে জানিয়ে দাও midnightfantasy2021@gmail.com এ। শুনছিলেন লেখিকা সুস্মিতা মুখার্জির ভিলা নম্বর 66/6। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়ন ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।
শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।